শান্তনু, হিস্টোরিয়ানরা গোপাল মুখার্জিকে নিয়ে ডিভাইডেড। কেউ কেউ বলে উনি কমিউনাল ছিলেন, অন্যরা বলে উনি হিন্দুদের সেভিয়ার ছিলেন। এটা ঠিকই যে উনি একটা আর্মি তৈরি করেছিলেন সেই সময় রায়ট থেকে হিন্দুদের বাঁচাতে। তোমার মতে গোপাল ভাটা কে ছিলেন, সেভিয়ার অফ হিন্দুস নাকি একজন কমিউনাল বিগ? দেখুন, 1946 সালে পশ্চিমবাংলার যে পরিস্থিতি তৈরি হয়েছিল, মুসলিম লীগ, মোহাম্মদ আলী জিন্না, হোসেন সাইদ সুহরাওয়ার্দী, খাজা নিজামুদ্দিন এর সাথে হাতে হাত মিলিয়ে তৎকালীন কমিউনিস্ট পার্টির যারা মাথা ছিলেন, জ্যোতি বসু, যোগেন্দ্রনাথ মণ্ডল, এনারা সায় দিয়েছিলেন যে আগে পাকিস্তান দিতে হবে, তারপর হিন্দুস্তান স্বাধীন হবে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে ডিরেক্ট অ্যাকশন ডে ডাক দেয় মোহাম্মদ আলী জিন্না এবং পশ্চিমবাংলায় হোসেন সাইদ সুহরাওয়ার্দী। তো ডিরেক্ট অ্যাকশন ডে এই জিনিসটা মানে সেই সময়কার যারা হিন্দুরা ছিলেন তাদের পক্ষে বুঝে ওঠা সম্ভব হয়ে ওঠেনি যে ডিরেক্ট অ্যাকশন ডেটা কি, এটা মানে ভাত দিয়ে খেতে হয় না রুটি দিয়ে খেতে হয়, কি কিছু বোঝা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু 16 তারিখে যখন শহীদ মিনারের বুকে যে মিটিংটা হয়েছিল, ওই মিটিংয়ে যে কজন ওয়ার্কার্স বলুন বা যে কজন পার্টি, যে কজন মুসলিম লীগ মেম্বার বলুন, প্রত্যেকে উইথ আর্মস অ্যান্ড অ্যামিউনিশন ওই মিটিংয়ে সকলে ছিলেন। প্লাস ওই মিটিংয়ে স্টেজে সভাবর্ধন করেছিলেন কমিউনিস্ট পার্টি থেকে যোগেন মণ্ডল এবং জ্যোতিবাবু পরবর্তীকালে বেগতিক দেখিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এটা ইতিহাস থেকেই জানা যায়, এটা অনেকেই ইতিহাসটাই জানেন। তো সেই মিটিংয়ে ওখানে দাবি ওঠে, ওখানে হয় যে আগে পাকিস্তানকে বুঝিয়ে দিতে হবে, তারপরে ভারতবর্ষ স্বাধীন হবে। এবং যখন মিটিং আস্তে আস্তে শেষের দিকে ধর্মতলা শহীদ মিনার থেকে ওই মিটিংয়ে যত মুসলিম লীগের যত সমর্থক বা যত লোকজন যারা যারা ছিলেন, ধর্মতলা অঞ্চল, লেলিন সরণি, ধর্মতলা স্ট্রিট, এই সমস্ত অঞ্চলের যাবতীয় যত দোকান ছিল সমস্ত দোকানে অগ্নিসংযোগ, ভাঙচুর, গাড়ি, যত রাস্তার পথ চলতি গাড়ি সমস্ত ভাঙচুর এবং প্রত্যেকটি দোকান থেকে হাতে করে নিয়ে যাওয়ার মতন যে যা জিনিস পেয়েছে লুটতরাজ করে ছত্রভঙ্গ হয়ে ওই জায়গাটা, ওই হচ্ছে ডিরেক্ট অ্যাকশন ডে। 16ই আগস্ট 1946 শুরুয়াত। এরপরে একে একে পরপর নারকোলডাঙ্গা, খিদিরপুর, রাজাবাজার, বেলেঘাটা, এই সমস্ত অঞ্চলে আস্তে আস্তে জিনিসটা আস্তে আস্তে বাড়তে থাকে। এমত অবস্থায় এইরকম একটা পরিস্থিতিতে পরপর 3 দিন, 16, 17, 18 পরপর 3 দিন ধরে লাগাতার হিন্দুদের ওপর অত্যাচার, হিন্দু মা বোনেদের রেপ করে তাদের বাঁশে বেঁধে, তাদের চুল বাঁশে বেঁধে টাঙিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের গোপনাঙ্গ থেকে শুরু করে তাদের মানে আমি বলতে একটু হেজিটেট ফিল করছি, তাদের স্তন এইগুলোকে কেটে ওই অবস্থায় ওই দেহটাকে টাঙিয়ে দিয়েছিল। এরকম একটা পাশবিক অত্যাচার হয়েছিল। বিভিন্ন মানে এক একটা পরিবার আর কেউ কোনো চিহ্ন নেই, শুধু বাড়িটুকু রয়ে গেছে। সে বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ থেকে শুরু করে বয়স্ক, কম বয়সী যারা যারা ছিল, এরকম সকলের ওপরে এইরকম ধরনের একটা অত্যাচার সেই সময় হয়েছে। এইটা হবার পরপর 3 দিন পর আস্তে আস্তে এই ঘটনাটা একটা বিরাট আকার ধারণ করে। এখানে একটু বলার আছে, লেলিন সরণি ধর্মতলা স্ট্রিটের ওপরে ওয়াচেল মোল্লা বিল্ডিং বলে একটি বিল্ডিং আছে, স্টিল এখনো পর্যন্ত ওই বিল্ডিংটি বর্তমান। ওই বিল্ডিংয়ের খুব সম্ভবত 2 তলা কি 3 তলায় এক নামজাদা বাইজি থাকতেন। তো ওই বাইজির ঘরে তৎকালীন মুসলিম লীগের নেতা, অনেক বড় বড় পুলিশ কর্তা তখনকার দিনে যাওয়া আসা ছিল। তো পরের ঘটনা হচ্ছে, যে ফ্লোরে ওই অফিসটা ছিল, মানে ওনার যে ঘরটা ছিল, ওই ফ্লোরেতেই
একটি অফিসে চাকরি করতেন হরেন ঘোষ বলে এক ভদ্রলোক। উনি আমাদের এই মলঙ্গালেন অঞ্চলেই থাকতেন। তো হরেন ঘোষ পেশায় ওখানে ক্ল্যারিক্যাল কাজকর্ম করতেন, কিন্তু ওনার সাংস্কৃতিক দিকেও একখানা ভালো ধকল ছিল। উনি একজন মানে নাম করা একজন নৃত্যশিল্পী। তো ওই মাঝে মধ্যে ওই পাশে ওই বাইজির ঘরে যাওয়া আসা করতেন, কথাবার্তা ওনার সঙ্গে বার্তালাপ হতো ইত্যাদি এইসব। তো ওনার ঘরে একদিন গিয়ে উনি দেখেন, তো উনি এই ব্যাপারগুলো জানতেন, যেখানে মুসলিম লীগ নেতারা প্লাস হচ্ছে তৎকালীন সমস্ত পুলিশি বড় বড় কর্তারা ওখানে আসা যাওয়া করতেন। তো ওনার ঘরে গিয়ে উনি দেখতে পান যে একটা বিছানার উপর একটা কাগজ পড়ে রয়েছে। কি কাগজ পড়ে রয়েছে? কিছু কাগজপত্র পড়ে রয়েছে। তো কাগজগুলো যথারীতি খুলে উনি ভালো করে দেখেন, দেখে খুব তাড়াতাড়ি ওই কাগজগুলোকে নিয়ে একটা ওয়েস্ট বক্সে ফেলে দেন, যেখানে জঞ্জাল ফঞ্জাল ফেলে। তারপরে উনি ভাই জিজ্ঞাসা করাতে ওনাকে বলে যে না না, ও ফালতু কাগজ এখানে পড়েছিল, আমি কাজের জায়গায় ফেলে দিই। যথারীতি ওনার সঙ্গে ওই ভাইজির সঙ্গে কথাবার্তা বলার পর উনি ওখান থেকে বেরিয়ে ওই ডাস্টবিন থেকে ওই যে ফেলে দেওয়া কাগজটা খুব সাবধানে এবং লুকিয়ে নিয়ে এসে মলঙ্গালেন গোপাল মুখার্জির কাছে পৌঁছল। কি ছিল ওই কাগজটা? ওই কাগজটায় একটা মারাত্মক চক্রান্ত, একটা মারাত্মক প্ল্যান ছিল মুসলিম লীগের। প্ল্যানটা হচ্ছে হাওড়ার ব্রিজ, এখন আমরা যেটা হাওড়ার ব্রিজ বলছি, হাওড়ার ব্রিজের এপার থেকে হাওড়ার ব্রিজের এপার পর্যন্ত পুরোটাই চলে যাবে পূর্ব পাকিস্তান। দ্যাট মিনস হচ্ছে বর্তমান বাংলাদেশের অভ্যন্তরে, এবং গঙ্গার ওপার থেকে, মানে যেখান থেকে ধরুন হাওড়া স্টেশন, গঙ্গার ওপার থেকে সীমানা হবে ভারতবর্ষে। এইরকম একটা পরিস্থিতি, এইরকম একটা প্ল্যান তৈরি করা রয়েছে। তাতে আরও কি বলা রয়েছে, শহীদ মিনার, ভিক্টোরিয়া মেমোরিয়াল, টালার ট্যাঙ্ক, এইরকম ধরনের কলকাতা শহরের দিকে যত ঐতিহাসিক নিদর্শন স্থাপত্য রয়েছে, সেই স্থাপত্যগুলোকে পুরো বম্বিং করে উড়িয়ে দেওয়া হবে। এরকম একখানা ব্লু প্রিন্ট তৈরি করা ছিল। সেই ব্লু প্রিন্টটি যখন গোপাল মুখার্জি, মানে স্বর্গীয় গোপাল মুখার্জি আমার সম্পর্কে দাদু, ওনার কাছে যখন এসে পৌঁছয়, উনি জিনিসটা দেখে খুব মানে সেই সময় খুব মানে কিভাবে কি করা যায়, এই করা যায়, এটা তো মারাত্মক ব্যাপার। এবং এই যে একটা এই চক্রান্ত, এই যে প্ল্যানটা, এই প্ল্যানটার ব্যাপার কিন্তু তখনকার দিনে জওহরলাল নেহরু কাছে পৌঁছয় যে এইরকম একটা চক্রান্ত চলছে, এই চক্রান্তটার ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিন। পরবর্তীকালে এই ইতিহাস আপনারা কোনো জায়গায় পাবেন না, আপনাদের কাছে কোনোভাবে কোনো বইতে কোনো কিছুতেই উল্লেখ নেই। এই হরেন ঘোষ বলে যে ভদ্রলোকটি, যে ভদ্রলোক ওই টোটাল ওই ব্যাপারটা ব্লু প্রিন্টটা নিয়ে এসে এইখানে মলঙ্গালেনের গোপাল মুখার্জির কাছে এসে পৌঁছয়, ওই হরেন ঘোষের বডিটাকে পার্ট বাই পার্ট করে, টুকরো টুকরো করে, পাটের চিনির বস্তায় মুড়ে, তখনকার দিনের বড় বড় ট্রাঙ্ক আসতো, ওই ট্রাঙ্কে করে ফেলতে গিয়ে, মানে ওটা তো ফেলে উঠতে কোনো জায়গাতেই পারিনি। মুসলিম লীগের পোষা গুন্ডা মুন্না পেশোয়ারি, যে আজমিরি, এনারা একদম রেড হ্যান্ডেড ধরা পড়ে, এবং ধরা পড়ার পরে লালবাজার তাদেরকে অ্যারেস্ট করে। এই অ্যারেস্ট হওয়ার পর মুসলিম লীগের যাবতীয় যত রকমের শক্তি দিয়ে হোক না কেন তাকে যেভাবে হোক জেল থেকে বার করার চেষ্টা করে, কিন্তু সেটা কোনোভাবে তারা পেরে ওঠেনি। তার একটা সাজা হয়েছিল। তো যাই হোক, এটা একটা পার্ট। এবারে এখানে এসে পৌঁছানোর পরে দেখে যে এই পরিস্থিতির মধ্যে কি করণীয়, খুব হয়। এবার উনি একটু চিন্তা ভাবনা করে আমাদের এই সমস্ত অঞ্চলে যাবতীয় যত ছেলেপুলে রয়েছে, ছেলেদেরকে সমস্ত একত্রিত করলেন। এবং এই ছেলেদের মধ্যে শুধু বাঙালি হিন্দু নয়, এর মধ্যে কিছু বিহারি, উড়িষ্যা, পাঞ্জাবি, ভবানীপুর অঞ্চলের কিছু পাঞ্জাবি লোকজনও ছিল, কিছু নেপালি, এই রকম ধরনের সমস্ত ছেলেদেরকে একত্রিত করে টোটাল এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করে যে এইরকম একটা পরিস্থিতি, এইরকম যদি একটা পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, এই পরিস্থিতিতে
কিন্তু মারাত্মক অবস্থা হবে, রক্তের বন্যা বয়ে যাবে। রক্তের বন্যা যদি বয়ে যায়, রক্তের বন্যা বয়ে গেলে কিন্তু আমরা কেউ আর সেইভাবে বাঁচবো না, বা এইরকম একটা পরিস্থিতি তৈরি হবে। এই পরিস্থিতিতে ওনাকে প্রয়োজনে দেশ বাঁচানোর জন্য, মা বোনের ইজ্জত বাঁচানোর জন্য, জাতি বাঁচানোর জন্য, সেটা হিন্দু হোক বা মুসলিম হোক, সেটা আমি পরে আসছি, জাতি বাঁচানোর জন্য ওনাকে হাতে অস্ত্র তুলে নিতে হয়েছিল। এবং অস্ত্র তুলে নিয়ে উনি লুপ্তরাজ করেছেন কি কোনো নিরীহ মানুষকে মেরেছেন তা নয়, মেরেছেন হচ্ছে যারা দাঙ্গা করতে এসেছিলেন, যারা রয়টার্স, মুসলিম লীগের পোষা গুন্ডা যারা বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে, তাদেরকে উনি প্রতিরোধ করেছেন। সেই প্রতিরোধ করতে ওনাকে হাতে অস্ত্র তুলে নিতে হয়েছিল। এবং এই জায়গায়, এই অবস্থায় আজকে ৭৭টা বছর হয়ে গেছে, 2023। এখন আজকে আমার ওনার যে একটা অনুপস্থিতি, সেই অনুপস্থিতিটা আমরা মানে ওনার যে একটা অনুপস্থিতি, ওনার যে একটা অভাব আমরা আজকে মনে করছি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য। তো এই অবস্থায় ওনাকে দেখুন, এক একজনের দৃষ্টিভঙ্গি বর্তমান যেমন 130 হোক বা 40 কোটি মানুষ হোক, 140 কোটি মানুষের দৃষ্টিভঙ্গি 140 কোটি রকমের। কেউ দেখছে যে ভাই আমার হিন্দুদেরকে বাঁচিয়েছে, কেউ বলছে যে ভাই এই লোকটা হাতে অস্ত্র তুলে নিয়ে এই দাঙ্গা করেছে, কেউ বলছে গোপাল মুখার্জি ভগবান, শিব দুর্গা এদের পাশে গোপাল মুখার্জির ছবি রেখে তাকে পুজো করছে। আবার এইরকম লোক রয়েছে, ওরা বলছে যে শুধু মুসলমান মেরেছে, কমিউনাল। যদি মুসলমান যদি মেরে থাকে, তাহলে আমরা যে অঞ্চলে বাস করছি আজকে, আমি যে বাস করছি, সেই তার উল্টো দিকের প্রপার্টিটা স্টিল নাও এখনো পর্যন্ত মুসলমানদের প্রপার্টি। এবং 46-এ দাঙ্গা যখন হয়েছিল, সেই দাঙ্গার সময় এন্টার ফ্যামিলি আমার দাদুর কাছে এসে বলেছিল, গোপালবাবু আমরা কি করব? বলে তোমাদের তো কোনো দোষ নেই, তোমরা তো কিছু করনি, তোমরা যেমন আছো থাকো, তোমাদের যদি কোনো বিপদ হয় আমি তোমাদের সামনে দাঁড়াবো। শুধু এইরকম একটা উদাহরণ নেই, এটা আমি চোখে দেখতে পাচ্ছি। এরকম আমাদের এই সমস্ত অঞ্চলে, তাহলে স্টিল নাও এখনো পর্যন্ত চাঁদনি অঞ্চলে মুসলমানরা রয়েছে, তাহলে সেই সব অঞ্চল তো থাকতোই না। যদি উনি একদম শুধু মানে মুসলমানদের ঘর থেকে টেনে টেনে বার করে কাটতেন, তাহলে এরা এখনো পর্যন্ত কিভাবে রয়েছে? আমরা কি করে বলবো যে এই লোকটাকে পুরোপুরি কমিউনাল লোক? গোপাল মুখার্জি মাথায় কিন্তু গেরুয়া বেঁধে, হাতে তরোয়াল নিয়ে বলুন বা স্টেনগান নিয়ে লোক মারিনি, মেরেছে তাদেরকে যারা রাইট করতে এসছে, যারা হিন্দুদেরকে আক্রমণ করতে এসছে। ওনার উদ্দেশ্যটা অন্যরকম। উনি যে ঘরানা থেকে এসছেন, ওনার একটা স্বদেশী আনার ঘরানার মধ্যে উনি বড় হয়ে উঠেছেন। সেই ঘরানা থেকে হঠাৎ করে কলকাতা শহরে সেই সময় প্রচুর হিন্দু ছিল। গোপাল মুখার্জির এই মনের মধ্যে এই সঞ্চারটা কেন এলো? দেশপ্রেম হঠাৎ করে কেন জেগে উঠলো? তার পেছনেও অনেক কারণ রয়েছে। উনি যে ঘরানা, যে পরিস্থিতির সঙ্গে গোপাল মুখার্জি তার একদিনে হয়ে ওঠেনি। তার মধ্যে দেশপ্রেম বলুন বা তার মধ্যে ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন হয়েছিল, স্বাধীনতা আন্দোলনে ওনার বিরাট ভূমিকা রয়েছে। কম বেশি ছোট করেও বিরাট ছোটখাটো সমস্ত কাজের মধ্যে ওনার ভূমিকা রয়েছে। এই ধরনের মানুষ, যে মানুষটা নেতাজি সুভাষচন্দ্র বোসের সান্নিধ্য পেয়েছে, অরবিন্দ ঘোষের সান্নিধ্য পেয়েছে, বারিন ঘোষের সান্নিধ্য পেয়েছে, বাঘাযতীন, বিনয় বাদল দীনেশ, এইসব মানুষগুলো সান্নিধ্য পেয়েছে। যার মাস্টার ছিলেন, যার কাছ থেকে লাঠি খেলা শিখেছেন পুলিন বিহারী দাস, এইরকম মানুষগুলো সান্নিধ্য পেয়ে সেই মানুষটার মধ্যে দেশপ্রেম আসবে না, এটা কি করে চিন্তা করবো আমরা? আশাটা এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে এইরকম একটা মনের মধ্যে এইটা এসছিল, তাই জন্য উনি ছেলেদেরকে একত্রিত করেছিলেন, তাই জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, তাই জন্য আজকে কলকাতা শহর বেঁচেছে। এবার আমি এখানে বসে রয়েছি এবং আমার সঙ্গে আমার সারাউন্ডিং লোকজনও রয়েছে। রেড ক্যালকাটা কিলিংসে গোপাল মুখার্জির ভূমিকার কথা তুমি বললে, এবং তুমি এটাও বললে, এই কথাটা বলা হয়েছে বিভিন্ন জায়গায় যে উনি না থাকলে হয়তো কলকাতা ভারতবর্ষের একটা পার্ট থাকতো না। তাহলে তুমি এটা আমাকে বলো যে তোমার মতে উনি ইতিহাসের বইয়ের পাতায় হারিয়ে গেলেন। ব্যাপারটা হচ্ছে 46 সালে যে দাঙ্গাটা হয়েছিল, দাঙ্গাটা আর কারোর সঙ্গে হয়নি, মুসলিম লীগ বিপরীতে অবশ্যই হিন্দুরাই ছিল।
তো এখানে একটা কমিউনাল ব্যাপার চলে আসছে। গোপাল মুখার্জি মুসলমানদের মেনেছেন, কেটেছেন, ঠিক কথা। এবারে উনি অ্যাক্টিভলি কোনো রাজনৈতিক দলের সঙ্গে, মানে উনি যতদিনই বেঁচে ছিলেন 93 বছর বয়স পর্যন্ত, উনি কোনো অ্যাক্টিভলি কোনো রাজনৈতিক দলের সঙ্গে ওনার যুক্ত ছিলেন না। পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাংলার রূপকার যাকে বলা যেতে পারে, ডক্টর বিধান রায়ের সঙ্গে ওনার একটা আত্মিক সম্পর্ক ছিল, এবং এই সম্পর্কটা হয়তো আমার কাছে সেই রকম ধরনের কোনো ভাষা নেই যে আমি আপনাদেরকে বর্ণনা করে বোঝাবো। বিধান রায়ের মতো, বিধান রায় সত্যি নমস্য ব্যক্তি। ওনার ডাক্তারির ব্যাপারে আমার কিছু বলার নেই। ওনার ওপরে এখনো পর্যন্ত ওনার জন্মদিন এবং মৃত্যুদিন একদিনে, এবং ওই দিনটাকেই আমরা ডক্টরস ডে হিসেবে দেখি। তো ওনার মতন দ্বিতীয় ডাক্তার আর বোধহয় ভারতে হয়েছে কিনা সন্দেহ আছে। তো ওনার যে এই যে রাজনৈতিক উত্থান, ওনার রাজনৈতিক যে উত্থান, আমাদের এই অঞ্চল থেকেই বিধান রায় দাঁড়িয়েছিলেন। ওনার বিপরীতে ছিলেন মোহাম্মদ ইসমাইল। তো একটা সময় দেখা যাচ্ছে তখন, এখন তো অনেক ইলেকট্রনিক মিডিয়া বলুন বা সোশ্যাল মিডিয়া ইত্যাদি ইত্যাদি অনেক বেড়ে গেছে। সেই সময় কিন্তু এত মিডিয়ার প্রভাব ছিল না। তখন ভোটের রেজাল্ট দেখতে গেলে যেতে হতো তথ্য কেন্দ্রে, ইনফরমেশন সেন্টারে। ওখানে কি সব লোকে ভিড় করে দাঁড়িয়ে থাকতো, ওই বোর্ডে সবাই দেখতো কে কত ভোটে এগোচ্ছে, কত ইয়ে হচ্ছে। তো সব ওখানে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে, দাঁড় করিয়ে সকলে দেখছে যে মোহাম্মদ ইসমাইলের কাছে ডক্টর বিধান রায় পরাজিত। সব ছেলেরা ওখানে সমস্ত ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। গোপাল মুখার্জি সঙ্গে লোকজনকে নিয়ে বুটকলা, আগেকার দিনের মিলিটারি যে জিপ হয় সেই জিপে করে উনি এসে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে 2-4টে ছেলের সঙ্গে কথাবার্তা বলে কি হলো এই শোনার পরে উনি চলে গেলেন। যে বিধান রায় পরাজিত ভোটে, এটা ওখান থেকে ডিক্লেয়ার হয়েছে। আগামী দিনে, মানে পরের দিনে সকালবেলায় সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে বিধান রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইসমাইলকে খুব ন্যূনতম ব্যবধানে হারিয়ে উনি জয়লাভ করেছে। হারানোটা কোথায়? পোস্টাল ব্যালেট। পোস্টাল ব্যালেটে যে ইলেকশন হয় সেই ইলেকশনে উনি মোহাম্মদ ইসমাইলকে পরাজিত করেছিলেন। এই যে পোস্টাল ব্যালেট, এই যে এই ঘটনা, উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে যা কিছু যাবতীয় যা কিছু হলো, পুরো খেলাটাই গোপাল মুখার্জির খেলা। ওনার রাজনৈতিক জীবনের উত্থানের মূলে গোপাল মুখার্জি। এখনো হয়তো বহু বিভিন্ন রাজনৈতিক দলের নেতার মুখে কিন্তু এই ঘটনাটা, আমি যে ঘটনাটা বললাম, এটা শোনা যায়। অনেকে বলেন, অনেকে বিভিন্ন জিনিসের, বিভিন্ন ইলেকশনের উদাহরণ দিতে অনেকে বলে, কিন্তু উনি মানে এটার কারিগর উনি হলেও উনি কিন্তু অ্যাক্টিভলি কোনো দলের সঙ্গে যুক্ত নয় বা অ্যাক্টিভলি কোনো পার্টির মেম্বার নয়। বিধান রায়ের সঙ্গে ওনার যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমার কাছে ভাষা নেই, আমি আপনাদেরকে বর্ণনা করতে পারবো না যে এমন একটা সম্পর্ক ছিল। সেটা কিন্তু গিভ অ্যান্ড টেকের সম্পর্ক নয়। উল্টে উনিও দিতে এসেছিলেন দুটো গাড়ির পারমিট, কিছু করে নাও, করে খাও, এই খাও। তো উনি গিয়ে পরিষ্কার ওনাকে জানিয়েছিলেন, উনি তখন তৎকালীন মুখ্যমন্ত্রী। এই জিনিসটা সত্যি কথা বলতে আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার, যার জন্য আমরা এখনো পর্যন্ত মাথা উঁচু করে বেঁচে আছি। উনি রিফিউজ ঠিক করেননি, উনি বলেছিলেন যে আপনি দিয়ে দিচ্ছেন, আমি নিয়ে চলে যাব, কিন্তু আগামীকাল আমার বাড়িতে কিন্তু আর লোক পাঠাবেন না যে আপনাকে ডাকছে বলে। আমাকে দেওয়ার দরকার নেই, এরকম দিন কাউকে যার প্রয়োজন আছে। আমি যাই হোক কিছু অল্প স্বল্প করে খাচ্ছি, আমার প্রয়োজন নেই, আমাকে দেবেন না। আর যদি দেন আমাকে পরের দিন আর আপনি বাড়িতে ডেকে পাঠাবেন না যে গোপাল এই ব্যাপার। আমি একটা ছোট্ট ঘটনা বলি। এটা ওয়ান্স আপন এ টাইম
উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন কলকাতা শহরে রাশিয়ার প্রেসিডেন্ট বুলগানি ক্রুশ্চেভ উনি এসেছিলেন। তো এসেছিলেন, উনি আসবেন এরকম একটা কনফার্মেশন হয়ে যাওয়ার পর এখন উনি বিদেশ থেকে আসছেন, এখানকার যেরকম আমাদের নানান রকম খাবারের অভ্যাস, কি করা যায় একখানা বিরাট চিন্তার ব্যাপার। ডক্টর রায় দাদুকে ডেকে পাঠান, গোপাল খুব তাড়াতাড়ি একবার এসো, কি করা যায় বলো তো, এইরকম একটা ব্যাপার, আমরা খুব চিন্তায় আছি। ওনাকে একটা কি খাওয়া, উনি তো বেশি স্পাইসি খাবার দাবার নানা রকম খান না, ওনার জন্য একটা কি নতুনত্ব খাবার করা যায়। তো চিন্তা করে করে আমাদেরই এই অঞ্চলে সাবির হোটেল বলে একটি হোটেল আছে, মহামারান রেস্টুরেন্ট, সাবির হোটেলের মালিককে ডেকে পাঠানো, সাবির হোটেল ওনার মালিককে ডেকে পাঠানো হয়, দাদু ডেকে পাঠায়। তো বলা যায় তোমার ওই দোকানের চাপ বলুন বা বিরিয়ানি ফিরিয়ানি এখনো পর্যন্ত মানে যথেষ্ট মানে উপাদেয় খাবার। তো ডেকে পাঠিয়ে বলা হয় যে এইরকম ব্যাপার, কি করা যেতে পারে। তো বললো বাবু আমি বানিয়ে দেবো। বলে কি বানাবি? বলে আমি যে জিনিস বানিয়ে দেবো কোনো মশলা ফসলা কিছু থাকবে না, ও জিনিস ইয়ে হবে। সেই বছর থেকে বুলগানি ক্রুশ্চেভ যখন কলকাতায় এলেন এবং গোপাল মুখার্জির নির্দেশে বানানো, বলে আমি বলে দিচ্ছি তুমি জিনিসটা বানাবে। বলে ঠিক আছে বাবু, বলো আপনি বলে দিন আমি বানাবো। সেই বছর থেকে স্টিল নাও আজ পর্যন্ত সাবিরের রেজালা একটা বিশাল নাম। ওই যখন বুলগানি ক্রুশ্চেভ কলকাতায় এসেছিলেন সেই সময় থেকে ওনাকে এই নতুন আইটেমটা করে খাওয়ানো হয়েছিল, সেই সময় থেকে এটা চলে আসছে। আর রাজনৈতিক ব্যাপারে, রাজনৈতিক দিক থেকে বলতে গেলে ইতিহাসের পাতায় উনি অ্যাক্টিভলি পলিটিক্সের সঙ্গে যুক্ত নয়। উনি যে কাজটা করেছিলেন সেই কাজটা একটা কমিউনাল কাজ, মানে উনি মুসলমানদের সঙ্গে লড়াই করেছিলেন, মুসলমানদের মেনেছেন। এখন মুসলমানদের হয়ে বলতে গেলেই বা হিন্দুদের হয়ে বলতে গেলে একটা কমিউনাল ব্যাপার চলে আসে। এবারে গোপাল মুখার্জি এমনই একটা চরিত্রের, এমনই একটা এর মানুষ ছিলেন যে মানে ভাঙবো তবু মুচকাবো না। তো ইতিহাসের পাতায় আমার ব্যক্তিগত মতামত, ওনার যা কর্মকাণ্ড, উনি যে কাজ করেছিলেন সেই সময়, তো এটা থাকা উচিত ছিল। উনি অনেক জায়গায় অনেক দিক থেকে ডিপ্রাইভ, কংগ্রেস সরকার বলুন, বামফ্রন্ট সরকার বলুন, আর এখন তো আমাদের বর্তমানে টিএমসি, তৃণমূল কংগ্রেস, কেউই ঠিক সেইভাবে ওনাকে নিয়ে কোনো চর্চা বলুন বা বলুন, নাড়াচাড়া বলুন বা কোনো কিছু দেখা যায় না তাদের মধ্যে। তার কারণ তা হয়তো আমি জানি, কিন্তু আপনারাও জানবেন যে কেন এই গোপাল মুখার্জিকে নিয়ে তারা আজ। এই উনি যে একটাই ব্যাপার হচ্ছে, উনি এই মুসলিম লীগের এই যে প্ল্যানটা ছিল সেটা 46 সালে এই মুসলিম লীগের প্ল্যানটাকে ভেস্তে দিয়েছিলেন। আর কমিউনিস্টরা তো ছেড়ে দিন, কমিউনিস্টরা ওনাকে নানান কথাই বলেছে। তো সেই সমস্ত ব্যাপারে এই সব করে এক একজন এক এক সময় এক এক রকম, আপনি ইতিহাসে দেখবেন যে ইতিহাস বই আমরা পাঠ্যপুস্তকে পেয়েছি নেতাজি সুভাষচন্দ্রের খুব অল্প লেখা, নেতাজি সুভাষচন্দ্রের লেখা খুব অল্প, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের লেখা, কিন্তু আমাদের এই মলঙ্গালেনের বুকে 1914 সালে একটা বিরাট বড় অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল 26শে আগস্ট, তার কিন্তু কোনো উল্লেখ নেই। 1914 সালের পরে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের আমরা ইতিহাস পাই, আমরা বুড়িবালার নদীদের বাঘাযতীনের ইতিহাস পাই, লড়াই করেছিলেন। কিন্তু এই লড়াইগুলো করতে গিয়ে যে আর্মসের দরকার পড়েছিল, যে আর্মস ইউজ হয়েছে, সেই আর্মসগুলো আমাদের এইখান থেকে সাপ্লাই হয়েছিল মলঙ্গালেন। তো সেই মলঙ্গালেনটার ইতিহাস কোনো জায়গায় নেই, মলঙ্গালেনের এই ঐতিহাসিক কর্মকাণ্ডের উল্লেখ কোনো ইতিহাস বইতেই নেই। এটা বলুন, এক একটা সময় এক এক রকম রাজনৈতিক ব্যক্তিত্ব, এক এক সময় রাজনৈতিক দল এসছে, যে যেরকম ভাবে পেরেছে তাদের মতন করে সমস্ত জিনিসপত্র সাজিয়েছে। তো সাজানোর জন্যই হয়তো উনি বাদ পড়ে গেছেন, ওনাকে সেভাবে কেউ মনে রাখেনি বা তাকে তুলে ধরার প্রয়োজন বোধ করেননি।
কিন্তু উনি যে করেননি এরকম নয়, উনি করেছেন, উনি যা করে গেছেন সেটা ইতিহাস হয়ে রয়েছে। তার ফলস্বরূপ তো আপনারা কলকাতা শহরটি দেখতে পাচ্ছেন। শান্তনু, তোমাকে শেষ প্রশ্ন করি, গোপাল মুখার্জিকে নিয়ে সিনেমার কথা প্রায় শোনা যায়, তোমার এই ব্যাপারে কি মতামত? ওনাকে নিয়ে সিনেমা হওয়া উচিত, ওনার বায়োপিক হওয়া উচিত? দেখুন উচিত তো অনেক কিছুই ছিল, অনেক কিছুই হওয়া উচিত ছিল। একের পর 46 সালের পর থেকে ওনার 1913 থেকে 2005 উনি মারা গেছেন। এই টোটাল এই যে ওনার এই সময়টার একটা পার্ট হচ্ছে 46-এর দাঙ্গা। 1946 সালের এক দাঙ্গা একটা ওনার জীবনের একটা অংশ। এর আগে এবং এর পরে বহু কর্মকাণ্ড রয়েছে ওনার। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ওনার কিভাবে যোগদান রয়েছে, কিভাবে উনি সমাজের উপকার করেছেন, এছাড়া অনেক টুকরো টুকরো ইতিহাস আছে। শুধু এইটুকুনি পার্ট কিন্তু গোপাল মুখার্জির জীবনে নেই, 1946-এর দাঙ্গা। তো ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে এরকম একটা মানুষ দিনের পর দিন ধরে হারিয়ে যাচ্ছে, ডিপ্রাইভ হচ্ছে, এটা হওয়া উচিত। এবং বেশ কয়েক বছর আগে আমাদের টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির এক ভদ্রলোক, আমি হঠাৎ করে একটা মাধ্যম দিয়ে খবর পাই যে এরকম গোপাল মুখার্জিকে নিয়ে সিনেমা আছে। গোপাল মুখার্জি নিয়ে সিনেমা, তো ও ভদ্রলোকের নিমন্ত্রণ করে আমাকে, পরে জানতে পেরে যে গোপাল মুখার্জির বংশধররা রয়েছে, উনি জানতে পেরেছেন পরে। তো পরে উনি আমাকে নিমন্ত্রণ করেছিলেন, গিয়েও ছিলাম আমি যেদিনকে সিনেমাটার প্রিমিয়ার হয়। তো ব্যাপারটা জগা খিচুড়ি ধরনের হয়ে গেছিল। ওনার বক্তব্য হচ্ছে উনি সিনেমাটা রিলিজ করতে পারেননি, 2 বছর 3 বছর ধরে সেন্সর বোর্ড আটকে রেখে দিয়েছিল। তার জন্য ওই সিনেমাটাকে কমার্শিয়াল করতে গিয়ে একটা প্রেম ভালোবাসা, 46-এর দাঙ্গা, শ্যামাপ্রসাদ মুখার্জি, গোপাল মুখার্জি, রাম চ্যাটার্জি সব ঢুকিয়ে মিলিয়ে এসে একখানা চাল ডাল মিশিয়ে একটা জগা খিচুড়ি বানিয়ে একটা করে বাটিতে করে নিয়ে, তা আমি বসে বসে দেখলাম। দেখার পরে আমাকে জিজ্ঞেস কেমন লাগলো লাগলাম যে দেখুন আমার বলার কিছু নেই, এখন তো আর কিছু উপায় নেই, আপনি তো অলরেডি প্রিমিয়ার করেছেন, মানে প্রেস রিলিজ সমস্ত কিছু হয়ে গেছে। তবে আপনি যে খোঁজ খবরটা এখন করলেন যে গোপাল মুখার্জির কেউ আছে কিনা, তো সেটা যদি সিনেমাটা তৈরি করার আগে করতেন তাহলে এইরকম একটা ঘটনা ঘটতো না, আর এইরকম একটা জিনিস আমার দেখতে হতো না বলে আমি চলে এসেছিলাম। তো তুমি দাঙ্গা সিনেমা তো অতি সম্প্রতি একটা রাজনৈতিক মাধ্যম দিয়ে একটা চিত্র পরিচালকের একটি দল আমার কাছে এসেছিল। এরা কি মানে ওরা ডাইরেক্টলি আসেনি, এটা হচ্ছে আপনার বলিউডের। আচ্ছা, মানে বলিউডের একটা টিম। হ্যাঁ, তো যেহেতু একটা রাজনৈতিক মাধ্যম দিয়ে এসেছিল, তো আমি ঠিক ওইভাবে, দেখুন এইভাবে তো সিনেমার কাজ হয় না। তো আমিও ঠিক অতটা, আমি বারণই করে দিয়েছিলাম যে না এইভাবে হয় না, এইভাবে আপনারা কেউ করবেন না। তার সত্ত্বেও জোর জবরদস্তি ওনারা এসেছিল, আমি ঠিক সেইভাবে করিনি। আর এখন বর্তমানে অনেকের মুখেই শুনতে পাচ্ছি, অনেকের কাছ থেকেই নানান রকম কানাঘুষো খবর আসছে যে গোপাল মুখার্জিকে নিয়ে সিনেমা হবে, গোপাল মুখার্জিকে নিয়ে সিনেমা করবো, এই ওই নানান রকম সমস্ত। এখন কার কি উদ্দেশ্য, কার কি রাজনৈতিক উদ্দেশ্য, কার কি ব্যক্তিগত উদ্দেশ্য, সেই জিনিসগুলো বুঝতে পারছি না। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে এই মানুষটাকে নিয়ে কেউ একটা স্বচ্ছভাবে কাজ করবে, নিট অ্যান্ড ক্লিন ভাবে, যে আসলে গোপাল মুখার্জি কি, গোপাল মুখার্জিকে তার কি কর্মকাণ্ড, তিনি এতদিন জীবনের এতটা জীবন 93 বছর জীবনের মধ্যে উনি কি করে গেছেন, দেশ কি পেয়েছে, জাতি কি পেয়েছে, এই জায়গাটা কিন্তু কেউ আসছেন না, বা এই জিনিসটা জানার আগ্রহ বা ইচ্ছে কারণ নেই, বা কেউ সেইভাবে জানতে চেয়ে যে না আমি করতে ইন্টারেস্টেড, আপনি আমাদের সঙ্গে বসুন বা আমাদেরকে যথাযথ তথ্য দিন, অথেন্টিক তথ্য দিয়ে সেটা সম্বন্ধে কেউ চেষ্টা করছে না। কিন্তু সকলে, অনেকেই শুনতে পাচ্ছি ইচ্ছে রয়েছে, যে কার যে কি ধরনের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমি বুঝতে গিয়ে নিজেই পাজল হয়ে যাচ্ছি।
তুমি চাও যে হ্যাঁ হ্যাঁ যেই সিনেমা রিসার্চ করে ব্যাপার হচ্ছে অবশ্যই চাই যে এইরকম একটা কাজ, এইরকম যে মানুষটার জন্য আজকে কলকাতা শহর বেঁচেছে, ভারতবর্ষ বেঁচেছে বলতে গেলে, কারণ এটা ভারতবর্ষ তখন যে চক্রান্তটা হয়েছিল ভারতবর্ষের সীমানাটাই বদলে যেত, পুরো ম্যাপটাই চেঞ্জ হয়ে যেত। এই যে মানুষটার কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডটা শুধু বাংলা কেন সারা ভারতবর্ষ কেন বিশ্বের লোক জানুক, অবশ্যই আমি এই ব্যাপারটা নিয়ে চাই। কিন্তু হ্যাঁ, তার যে যে করবে তার মধ্যে একটা সৎ উদ্দেশ্য থাকতে হবে। তো তুমি চাও না যে এটা কোনো রাজনৈতিক দলের হয়ে এই সিনেমাটা হোক? তুমি চাও যে না, কোনো রাজনৈতিক দল করতে পারে, আমার তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু যদি দেখাও তাহলে পুরোটা দেখাতে হবে। গোপাল মুখার্জিকে তুমি দেখালে যে গোপাল মুখার্জি শুধু তরোয়াল নিয়ে, হাতে খাড়া নিয়ে, বন্দুক নিয়ে মুসলমানদের উপর মারছে, মুসলমানদের কাটছে, তো এই ব্যাপারটায় আমি ঠিক একটুখানি আমার একটুখানি অমত আছে। তো তোমায় দেখাতে গেলে তোমায় গোপাল মুখার্জি তৈরি হয়নি, মায়ের পেট থেকে পড়ে তো সে তরোয়াল নিয়ে মুসলমান মারতে যায়নি। তার আগে তো তার জীবনে অনেকটা কর্মকাণ্ড আছে। সে তো 93 বছর পর্যন্ত বেঁচে ছিল, 46 সালের আগেও তার কর্মকাণ্ড আছে, 46 সাল পরেও তার কর্মকাণ্ড রয়েছে। কিন্তু এই ব্যাপারগুলোকে নিয়ে তো কেউ ডিসকাস করছে না, কেন আলোচনা করছে না আমি সেইটাই বুঝে উঠতে পারছি না। তার মানে এখানে কি আমি কি মানে এটা কি স্বচ্ছ হয়ে যাচ্ছে? কেউ কারো ব্যক্তিগত বলুন বা এই স্বার্থ সিদ্ধির জন্য গোপাল মুখার্জিকে ব্যবহার করছে। যদি তাদের মনের মধ্যে তাদের মনের মধ্যে সঠিক উদ্দেশ্য থাকে, যদি সত্যি মনে হয় যে এই মানুষটা ডিপ্রাইভ, এই মানুষটাকে তুলে ধরা উচিত, দেশের জন্য জাতির জন্য যে মানুষটা যা কাজ করেছে সেই কর্মকাণ্ডটাকে তুলে ধরা উচিত, দেশ বিদেশ বাংলা সমস্ত লোকই দেখুক, সমস্ত লোকই জানুক এর সম্বন্ধে যথাযথ তথ্য সহকারে। তো সেই চিন্তা ভাবা সম্পন্ন মানুষের অভাব। আমরা অবশ্যই চাই একটা হোক, কিন্তু সেই জিনিসটার মধ্যে একটা স্বচ্ছতা থাকতে হবে। শান্তনু, অনেকটা সময় দিলে আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ।